আচ্ছা ঠিক আছে, দেখেন আজকে যে টপিকটা আমরা পড়বো, মানে আমাদের মোস্ট ইম্পর্টেন্ট একটা কোশ্চেন এটা। আপনাদের বোর্ডেও অনেক আসে, এই যে এখানে দেখেন জাতীয় বিশ্ববিদ্যালয় বোর্ডেও রয়েছে 12-15, এটা যেহেতু আগের বই, বর্তমানে এটা টেস্টেও আসে। মোটামুটি এটা আপনাদের অনেকগুলো কোশ্চেনের ভিতরে মোস্ট ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, মানে অনেক এই চ্যাপ্টারে তো ধরতে গেলে চাহিদার চ্যাপ্টার থেকে অনেক জায়গা থেকেই কোশ্চেন আসে, মানে চাহিদার চ্যাপ্টার থেকে কোশ্চেন থাকেই। তো তার মধ্যে এই কোশ্চেনটাও খুবই ইম্পর্টেন্ট। আর এইখানে আমরা কিছু চলকের ব্যবহার দেখব, যেগুলো আমরা সূত্র শিখেছিলাম। আচ্ছা কোশ্চেনটাতে চলে আসি। কোশ্চেনটা কি বলছে, যে চাহিদা রেখার একটি নির্দিষ্ট বিন্দুতে দাম স্থিতি স্থাপকতা নির্ণয় করো, তাই না? আমরা দাম স্থিতি স্থাপকতার সূত্রটা পড়ে আসছিলাম, যে দাম স্থিতি স্থাপকতা বলতে কি বুঝো। সেখানে কিন্তু সুন্দর স্পষ্ট করে দেওয়া ছিল, দাঁড়ান আমি আপনাদের দেখাচ্ছি। দেখেন, দাম স্থিতিস্থাপকতার সূত্রটা কি ছিল? চাহিদার আপেক্ষিক পরিবর্তন ডিভাইডেড বাই হচ্ছে দামের আপেক্ষিক পরিবর্তন। সবাই খেয়াল করেছেন চাহিদা স্থিতিস্থাপকতা? এখন আমাকে যেটা বলছে যে আমাদের যে চাহিদার নির্দিষ্ট বিন্দুতে যে চাহিদার আপেক্ষিক পরিবর্তন রয়েছে, সেটা কি করতে হবে? একটি নির্দিষ্ট বিন্দুর মাধ্যমে এই চাহিদা রেখাটাকে আমার নির্ণয় করতে হবে। মানে একটা বিন্দুকে কেন্দ্র করে আমার যে চাহিদার পরিবর্তন হয় সেগুলোকে নিশ্চিত করতে হবে একটা বিন্দুকে ধরে। ধরো আমি একটা বিন্দু ধরলাম হচ্ছে 50 টাকা, যে 50 একক, যেহেতু চাহিদার পরিমাণ সেটা 50 এককে ধরে, এখন 50 এককের কম কম হলো কতটুকু এবং বাড়লো কতটুকু, এই 50 এককে ধরে আমি যদি 100 একক হয়ে যায় তাহলে 100 থেকে 50 মাইনাস করব, আবার যদি 80 হয় 80 থেকে 50 মাইনাস করব, আবার যদি 30 হয় তাহলে 50 থেকে 30 মাইনাস করব। তাহলে সব কিছু কিন্তু কি 50কে কেন্দ্র করে করছি না? তাহলে একটা নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে যখন চাহিদা রেখার বিভিন্ন পরিবর্তনকে নির্ণয় করা হয়, সেটাই হচ্ছে চাহিদা বিন্দুর একটি নির্দিষ্ট বিন্দুতে দাম স্থিতি স্থাপকতা নির্ণয়। আচ্ছা আমরা এখন এটা বিস্তারিত একটু পড়ি। বিখ্যাত অর্থনীতিবিদ স্টিগলার বিন্দু স্থিতি স্থাপকতার প্রবর্তক। স্টিগলার যে কাজটি করেছেন, এর মতে চাহিদার স্থিতিস্থাপকতা সঠিকভাবে পরিমাপ করতে হলে চাহিদা রেখার একটি নির্দিষ্ট বিন্দুতে চাহিদা স্থিতিস্থাপকতা পরিমাপ করতে হবে। কথাটা আমি আবার বলছি, চাহিদার স্থিতিস্থাপকতা সঠিকভাবে পরিমাপ করতে হলে, মানে চাহিদার স্থিতিস্থাপকতা মানে কি? পরিবর্তন। চাহিদার পরিবর্তনের মান যে কতটুকু পরিবর্তন হয়েছে সেটা যদি আমি সঠিকভাবে পরিমাণ করতে চাই, তাহলে আমার কি করতে হবে? চাহিদা রেখার একটি নির্দিষ্ট বিন্দু, চাহিদা রেখার একটা বিন্দুকে নির্দিষ্ট করে আমার চাহিদার যে পরিবর্তনগুলো সেগুলো কি করতে হবে? নির্ণয় বা পরিমাপ করতে হবে। কারণ একই চাহিদা রেখার বিভিন্ন বিন্দুতে স্থিতিস্থাপকতা বিভিন্ন প্রকার হতে পারে। মানে একটা চাহিদা রেখার বিভিন্ন বিন্দুতে, ধরো এই বিন্দুতে যেই মান এই বিন্দুতে সেটা নয়, আবার এই বিন্দুতে যেটা সেটা এই বিন্দুতে এক নয়। তাহলে চাহিদা রেখার প্রতিটি বিন্দুতে ভিন্ন ভিন্ন স্থিতিস্থাপকতা কি করতে পারে? প্রকার বা বিভিন্ন প্রকার স্থিতিস্থাপকতা নির্দেশ করতে পারে। তাই একটি চাহিদা রেখার কোনো নির্দিষ্ট বিন্দুতে চাহিদার স্থিতিস্থাপকতা কি হবে তা চাহিদা স্থিতিস্থাপকতার সূত্র প্রয়োগ করে পরিমাপ করা হয়। এই পদ্ধতিকে চাহিদা স্থিতিস্থাপকতা নির্ণয়ের বিন্দু পদ্ধতি বা জ্যামিতিক পদ্ধতি বলে। সুতরাং চাহিদা স্থিতিস্থাপকতা পরিমাপের বিন্দু পদ্ধতির সূত্রটি হলো, দেখো সূত্রটি কি? চাহিদা স্থিতিস্থাপকতা ইকুয়াল টু চাহিদা রেখার নির্দিষ্ট বিন্দুর নিচের অংশ ডিভাইডেড বাই চাহিদা রেখার নির্দিষ্ট বিন্দুর উপরের অংশ, যেটা আমরা আগে করে এসেছিলাম, যে মূল চাহিদা আরেকটা হচ্ছে পরিবর্তনশীল চাহিদা। এই এতটুকুর মধ্যে কে কি বুঝেন নাই এটা একটু আমাকে একটু বলেন, কারণ এই এতটুকু হচ্ছে আমাদের বেসিক, মানে চাহিদা রেখার বিন্দু পদ্ধতি কি বা বিন্দু স্থিতিস্থাপকতা কিভাবে নির্ণয় করতে হয়। একটা স্টিগলার যেই কথাটা বলেছেন তার উপর ভিত্তি করে আমাদের এই মানগুলো নির্ণয় করতে হবে, যেহেতু সেই এই বিন্দু পদ্ধতি বা বিন্দু স্থিতিস্থাপকতার প্রবর্তক। বলেন, কোশ্চেন থাকলে এখান থেকে জিজ্ঞেস করেন, তাহলে আমি নিচেরটাতে চলে যাব, প্রমাণে চলে যাব। সবাই কি বুঝতে পারছেন? হ্যালো? ম্যাম বুঝতে পেরেছি। জি আচ্ছা আপু বুঝেছি। আচ্ছা ঠিক আছে, তাহলে এখন চলে আসি হচ্ছে নিচে চিত্রের সাহায্যে বা চিত্রের মাধ্যমে এই পদ্ধতি, মানে চাহিদা রেখার নির্দিষ্ট বিন্দুতে স্থিতিস্থাপকতা পরিমাপ করা হলো। তাহলে চলে আসি, চিত্রটা আমরা আগে একটু দেখে নিই, চিত্রটা আমরা নিজের ভাষায় একটু ব্যাখ্যা করে নিই। ও এক্স ভূমি অক্ষে চাহিদার পরিমাণকে নির্দেশ করা হয়েছে এবং ও ওয়াই লম্ব অক্ষে দামকে নির্দেশ করা হয়েছে। দাম যখন ও থেকে এন, তখন চাহিদার পরিমাণ ও থেকে এম।
তাহলে দেখা যাচ্ছে দাম যখন বেশি ছিল ও থেকে এন বিন্দু পর্যন্ত, তখন চাহিদার পরিমাণ কম ছিল ও থেকে এম বিন্দু পর্যন্ত, যা একত্রে ছেদ করেছে পি বিন্দুতে। এবং পরবর্তীতে দাম যখন হ্রাস পেয়েছে ও এন থেকে এন ওয়ান হয়েছে, এন থেকে এন ওয়ান হয়েছে। আচ্ছা দেখেন, চাহিদা রেখা যখন এন থেকে এন ওয়ানে চলে আসছে হ্রাস পেয়ে, তখন চাহিদার পরিমাণ দাম যখন হ্রাস পেয়ে এন থেকে এন ওয়ান হয়েছে, তখন চাহিদার পরিমাণ বৃদ্ধি পেয়ে এম থেকে এম ওয়ান হয়েছে, যা একত্রে ছেদ করেছে পি ওয়ান বিন্দুতে। যা পি এবং পি ওয়ান বিন্দু মিলিত করে যে রেখা পাওয়া যায় সেটা হচ্ছে ডি ওয়ান রেখা, আর এটা হচ্ছে চাহিদা রেখা। তাহলে এখানে আমরা কয়টা বিন্দু পেয়েছি চাহিদার, দেখো একটা হচ্ছে পি আর একটা হচ্ছে পি ওয়ান, তাই না? ব্যাখ্যাটা, চিত্রের ব্যাখ্যাটা কি আমরা সবাই বুঝতে পারছি? এখন চলে আসি এখানে কি বলেছে যে চাহিদা, চিত্রের চাহিদা হচ্ছে, চাহিদা যে রেখা রয়েছে সেটা হচ্ছে ডিডি ওয়ান, চিত্রের চাহিদা রেখা হচ্ছে ডিডি ওয়ান। এই ডিডি ওয়ান রেখার উপর অবস্থিত যে কোনো বিন্দুর স্থিতিস্থাপকতা নির্ণয় করতে হলে তার নিচের অংশকে উপরের অংশ দ্বারা ভাগ করতে হয়। তাহলে এই কথাটা একটু ভালো করে শুনেন, নিচের লাইনটা, যদি ডিডি ওয়ান রেখার উপরে অবস্থিত বা উপর অবস্থিত যে কোনো বিন্দুর, মানে এই ডিডি ওয়ান রেখার উপর অবস্থিত যে কোনো বিন্দুর, একটা পি বিন্দু অথবা একটা হচ্ছে পি ওয়ান বিন্দু, যে কোনো বিন্দুর স্থিতিস্থাপকতা নির্ণয় করতে হলে তার নিচের অংশ এবং উপরের অংশ, নিচের অংশকে উপরের অংশ দ্বারা কি করতে হবে, ভাগ করতে হবে। তাহলে এই যে দেখেন এখানে কিন্তু চাহিদা, আমি আগে এইটুকু পড়িয়ে নিলাম, তারপরে এই জায়গা চলে আসতেছে। এই লাইনটা কিভাবে পাইলো আমি এটা বুঝিয়ে দিচ্ছি এখন। দেখেন, চিত্রে ডিডি ওয়ান চাহিদা রেখার পি বিন্দুতে স্থিতিস্থাপকতা নির্ণয় করতে হবে, মানে নির্দিষ্ট বিন্দু ধরেছে কোন বিন্দুকে, পি বিন্দুকে। কথা কি ক্লিয়ার? আমাদের যেহেতু চাহিদা রেখার নির্দিষ্ট বিন্দুতে, কোশ্চেনটা আরেকবার পড়ি, চাহিদা রেখার একটি নির্দিষ্ট বিন্দুতে দাম স্থিতিস্থাপকতা নির্ণয় করো। তাহলে আমি একটা নির্দিষ্ট বিন্দু ধরেছি কি, পি। এখানে দুইটা চাহিদার বিন্দু ছিল, একটা হচ্ছে পি আর একটা হচ্ছে পি ওয়ান। তাহলে আমি নির্দিষ্ট বিন্দু কাকে ধরেছি, পি কে। তারপর চলে আসি, পি কে কেন ধরলাম, পি ওয়ান কে কেন ধরলাম না? এটা মানে শুরু, এটা হচ্ছে প্রাথমিক বিন্দু, মানে প্রথম দিকে কি ছিল দেখো, প্রথমে যখন দাম এন ছিল তখন চাহিদার পরিমাণ এম ছিল, যা একত্রে পি বিন্দুতে ছেদ করেছে। তাহলে এটা প্রাথমিক বিন্দু, যার কারণে আমি পি কে ধরছি। আপনি যদি পি ওয়ান কেও ধরে করেন প্রবলেম নাই, বাট যেটা বেসিক সেটা ধরে করলেই ভালো। আচ্ছা, তাহলে পি বিন্দুতে স্থিতিস্থাপকতা নির্ণয় করতে হবে। এই চাহিদা রেখার ডি ওয়ান এর পি বিন্দুর নিম্ন অংশকে উপর অংশ দিয়ে কি করতে হবে, ভাগ করলে পি বিন্দুতে স্থিতিস্থাপকতা নির্ণয় করা যাবে। মানে পি এর নিচের অংশকে পি এর উপরের অংশ দ্বারা ভাগ করলেই আমি কি করতে পারবো, স্থিতিস্থাপকতা পি বিন্দুর কতটুকু স্থিতিস্থাপকতা হচ্ছে বা কতটুকু পরিবর্তন হয়েছে সেটাকে নির্ণয় করতে পারবো। তাহলে নিচের অংশ কি, পি থেকে ডি ওয়ান না, দেখো ডি ওয়ান থেকে পি পর্যন্ত হচ্ছে কিসের অংশ, নিচের অংশ, এবং উপরের অংশ কি, ডি থেকে পি পর্যন্ত। তাহলে আমি কি এটা লিখতে পারি, চাহিদা স্থিতিস্থাপকতা নির্দিষ্ট বিন্দু মানে পি বিন্দুতে স্থিতিস্থাপকতা। তারপর কি বলেছে, চাহিদা রেখা নির্দিষ্ট বিন্দু নিচের অংশ, তাহলে চাহিদা রেখা নির্দিষ্ট বিন্দু পি, পি এর নিচের অংশ হচ্ছে ডি ওয়ান পি। ঠিক আছে, নির্দিষ্ট বিন্দু নিচের অংশ হচ্ছে ডি ওয়ান পি, তাহলে এই জন্য আমি উপরে লিখেছি ডি ওয়ান পি। আর নিচে আমার কি রয়েছে সূত্রের, যে চাহিদা রেখা নির্দিষ্ট বিন্দুর উপরের অংশ, তাহলে চাহিদা রেখা নির্দিষ্ট বিন্দু পি, পি এর উপরের অংশ হচ্ছে ডিপি, মানে ডি থেকে পি পর্যন্ত। তাহলে এই জন্য সূত্রটা হচ্ছে পি বিন্দুতে স্থিতিস্থাপকতা ইকুয়াল টু ডি ওয়ান পি ডিভাইডেড বাই ডিপি। এটা ক্লিয়ার সবার? কোথা থেকে এলা এইটুকু পেয়েছি? জি ম্যাডাম, ক্লিয়ার আপু। আচ্ছা ঠিক আছে, তাহলে দেখেন, তাহলে এখন আমরা এইটা তো আপু আরেকবার একটু বুঝান। আচ্ছা আরেকবার বলছি, দেখেন, চাহিদার স্থিতিস্থাপকতা, আমাদের সূত্রটা কি ছিল, চাহিদা স্থিতিস্থাপকতা পরিমাপের বিন্দু পদ্ধতির সূত্রটি হলো, মানে এটা বিন্দু পদ্ধতির সূত্র। বিন্দু পদ্ধতির সূত্রটি হচ্ছে চাহিদা স্থিতিস্থাপকতার যে নির্দিষ্ট বিন্দুটা ধরবো ইকুয়াল টু হতে হবে চাহিদা রেখার নির্দিষ্ট বিন্দুর নিচের অংশ ডিভাইডেড বাই হচ্ছে চাহিদা রেখার নির্দিষ্ট বিন্দুর উপরের অংশ, মানে নিচের অংশকে উপরের অংশ দ্বারা কি করতে হবে, ভাগ করতে হবে। তাহলে আমি নির্দিষ্ট বিন্দু কাকে ধরেছি, পি কে। তাহলে পি এর নিচের অংশ হচ্ছে ডি ওয়ান থেকে পি পর্যন্ত এবং উপরের অংশ হচ্ছে ডি থেকে পি, তার কারণে আমি এখানে ডি ওয়ান পি বসিয়েছি ভাগ বাই ডিপি। ঠিক আছে। আচ্ছা, এখন চলে আসি হচ্ছে আমরা চিত্রের চাহিদা রেখার পি বিন্দুতে স্থিতিস্থাপকতা হচ্ছে ইকুয়াল টু ডি ওয়ান পি ডিভাইডেড বাই হচ্ছে ডিপি। চাহিদা স্থিতিস্থাপকতার সূত্র দ্বারা এটি সহজে প্রমাণ করা যায়। তাহলে
আমি সহজে প্রমাণ করার জন্য আমার যে জিনিসটা করতে হবে, সূত্র অনুসারে কি পেয়েছি, ইলাস্টিসিটি অফ প্রাইস ইকুয়াল টু ডেল্টা কিউ ডিভাইডেড বাই হচ্ছে ডেল্টা পি ইন্টু হচ্ছে পি ডিভাইডেড বাই কিউ। এটা কি কেউ বলতে পারবেন এটা আমরা কোথায় পেয়েছি? আপু এটা তো সূত্র, আপু এটা দামের সূত্র, দাম স্থিরতার সূত্র ছিল না ওইটা, হ্যাঁ এই যে ইলাস্টিসিটি অফ দেখেন, প্রাইস, ওইটা সূত্রটা এখানে নিয়ে আসছি। হ্যাঁ হ্যাঁ এই যে দেখেন, ইলাস্টিসিটি অফ প্রাইস ইকুয়াল টু হচ্ছে ডেল্টা পি ডিভাইডেড বাই ডেল্টা কিউ ডিভাইডেড বাই ডেল্টা পি ইন্টু হচ্ছে পি ডিভাইডেড বাই কিউ। যারা আগের ক্লাস করেননি তাদের জন্য দেখিয়ে দিলাম, এটা হচ্ছে একটা সূত্র ছিল দাম স্থিতিস্থাপকতার, এখানে সুন্দর করে দেওয়া আছে। আচ্ছা আমরা সবাই মিউট করে দিই যারা আনমিউট রয়েছে। আচ্ছা তারপর দেখেন সূত্রটাও নেওয়ার পর আমরা যে কাজটি করব, এখন সূত্রটা বসালাম, যেহেতু আমার ইলাস্টিসিটি অফ প্রাইজের সূত্র নির্দিষ্ট বিন্দুতে বের করতে হবে, যার কারণে এখানে বসিয়েছি। এখন চলে আসি ইম্পর্টেন্ট টপিক। চিত্রটা কি দেখা যাচ্ছে এটার সাথে? ক্লিয়ার? তোমাদের ফোনে কি ক্লিয়ার আসতেছে, বোঝা যাচ্ছে তো? ক্লিয়ার আসতেছে। আচ্ছা ঠিক আছে, কারণ এইটা বুঝতে হলে, সূত্র করতে হলে আমার এই চিত্রটা ভালো করে দেখতে হবে, যার কারণে চিত্রটা যেন দেখা যায় এরকম ভাবে রেখেছি। আচ্ছা দেখেন, চিত্রে ডেল্টা কিউ মানে আমার এখন এগুলোর মান বসাইতে হবে। চিত্রে ডেল্টা কিউ ইকুয়াল টু এম এম ওয়ান, ডেল্টা কিউ মানে হচ্ছে এম এম ওয়ান। আচ্ছা ডেল্টা কিউ মানে কি, আমার কেউ কি বলতে পারবেন ডেল্টা কিউ মানে কি? পরিমাণ না চাহিদার পরিবর্তনের পরিবর্তনের পরিমাণ। হ্যাঁ এই যে চলে আসছে, চাহিদার পরিমাণের পরিবর্তন, চাহিদার পরিমাণের পরিবর্তন মানে অ্যাকচুয়াল যে পরিমাণটা ছিল তার পরের পরিবর্তন। তাহলে প্রথম দিকে আমার চাহিদা কতটুকু ছিল? ও থেকে এম পর্যন্ত না, ও থেকে এম পর্যন্ত, এবং চাহিদা পরবর্তীতে পরিবর্তন হয়েছে কি এম থেকে এম ওয়ান না, এম থেকে এম ওয়ান। তাহলে ডেল্টা কিউ চাহিদার যে পরিবর্তিত মান মানে ডেল্টা কিউ, সেটার মান কি আমি ডেল্টা কিউ ইকুয়াল টু এম এম ওয়ান লিখতে পারি? জি আপু। আচ্ছা তারপরে হচ্ছে শুধু কিউ মানে হচ্ছে কি চাহিদার অ্যাকচুয়াল মান, মানে প্রাথমিক চাহিদা বা মূল চাহিদা কি ছিল। তাহলে মূল চাহিদা আমার প্রাথমিক চাহিদা কি ছিল? ও থেকে এম পর্যন্ত। তাহলে আমি কিউর মান কি লিখতে পারি? কিউ ইকুয়াল টু ও থেকে এম। ক্লিয়ার? আচ্ছা জি আপু। ক্লিয়ার। আচ্ছা তারপরে চলে আসি হচ্ছে ডেল্টা পি মানে হচ্ছে দামের পরিবর্তন, মানে দাম যা ছিল পরবর্তীতে পরিবর্তন কতটুকু হয়েছে। প্রথমে দাম ছিল আমাদের ও থেকে এন, পরবর্তীতে পরিবর্তন হয়ে হয়েছে কি এন থেকে এন ওয়ান। তাহলে ডেল্টা পি এর মানও আমি ডেল্টা পি ইকুয়াল টু এন এন ওয়ান লিখতে পারি। আর পি ধারা হচ্ছে মূল দাম, মানে প্রাথমিক দাম কত ছিল, ও থেকে এন পর্যন্ত ছিল হচ্ছে প্রাথমিক দাম, যা আমি ও থেকে এন পর্যন্ত, ও পি ইকুয়াল টু ও থেকে এন। এটা কিন্তু ওয়ান না, এটা হচ্ছে দাঁড়ি, ঠিক আছে, এটা এটা হচ্ছে দাঁড়ি, কেউ কিন্তু ওয়ান মনে করেন না। তাহলে পি এর মান হচ্ছে পি ইকুয়াল টু ও থেকে এন। এই লাইনটা বুঝতে পারছি আমরা সবাই? জি আপু। কিভাবে মানগুলো বুঝেছি। কিভাবে মানগুলো পাওয়া গেল? তাহলে আমি ডেল্টা কিউর মান পেয়েছি এম এম ওয়ান, তাহলে আমি এখানে ডেল্টা কিউর জায়গায় এম এম ওয়ান বসাইছি। ডেল্টা পি এর মান পেয়েছি হচ্ছে এন এন ওয়ান, তাহলে ডেল্টা পি এর জায়গায় বসানো হয়েছে এন এন ওয়ান ইন্টু পি এর মান হচ্ছে ছিল ও এন, এই জন্য ও এন বসাইছি, এবং কিউর মান ছিল হচ্ছে ও এম পেয়েছি, এবং কিউর মান বসানো হচ্ছে ও এম। তাহলে ইলাস্টিসিটি অফ প্রাইস ইকুয়াল টু হচ্ছে এম এম ওয়ান ডিভাইডেড বাই এন এন ওয়ান ইন্টু হচ্ছে ও এন ডিভাইডেড বাই হচ্ছে ও এম। ওকে, এখন নিচে চলে আসি, এখানে এম এম ওয়ান ইকুয়াল টু আর পি ওয়ান দিয়েছে। এখন এম এম ওয়ান এর মান কিভাবে আর পি ওয়ান পাওয়া গেল? দেখেন এম এম ওয়ান এর মান যা এখানে যেই বিন্দুটা ছেদ করেছে এই বিন্দুর মান হচ্ছে আর, তা আর থেকে পি ওয়ান কি ততটুকু না? এম এর মান যতটুকু এখানে আর থেকে পি এর মানও কি সেম, এখানের মান যতটুকু এখানের মানও হচ্ছে ততটুকু। তাহলে যার কারণে এখানে এম এম ওয়ান এর জায়গায় আমি আর পি ওয়ান লিখেছি। ওকে, তারপরে দেখেন এন এন ওয়ান এর জায়গায় লেখা হয়েছে পি আর। এই সাইলেন্ট করেন, কে সাউন্ড করতেছেন এত? আপু আটটা কি আমি ধরেছি? এখানে আটটা কি কিভাবে আসলো? এই যে যখন আমার চাহিদার মানের পরিবর্তন হয়েছে তখন একটি বিন্দু, এই যে উপরের পি বিন্দু, পি এমপি রেখা এন ওয়ান পি ওয়ান রেখাকে আর বিন্দুতে কি করেছে? ছেদ করেছে। আরে যখন তোমার মান এই নতুন রেখাটা তৈরি হলো, তাই না, নতুন একটা রেখা তো আসছে কি, যখন আমার দাম কমে গেছে তখন এন ওয়ান পর্যন্ত আসছে, তাহলে এন ওয়ান রেখা ছেদ করেছে কোন বিন্দুকে? এমপি রেখাকে আর বিন্দুতে ছেদ করেছে না? এই এন ওয়ান পি ওয়ান রেখা এমপি রেখাকে কোন বিন্দুতে ছেদ করেছে?
আর বিন্দুতে। আর বিন্দু। হ্যাঁ, এই জন্য আমি আর বিন্দুটা পেয়েছি। সরি। আচ্ছা দেখেন তারপর কি n1 রেখা n1 ইকুয়াল টু পি আর লিখছে। n1 যতটুকু পি আর এর মানও কি ততটুকু না? n1 যতটুকু পি আর ও কি ততটুকু। তাহলে আমি n1 ইকুয়াল টু পি আর লিখতে পারি। এই চিত্রটা কিন্তু জ্যামিতিতে আমরা যেরকম সম্পাদ্য করতাম না, সম্পাদ্যের উপর ভিত্তি করে আমরা উপপাদ্য করতাম, সম্পাদ্য করতাম, সেগুলোর উপর ভিত্তি করে কিন্তু একই রকম। তো দেখা যাচ্ছে n1 ইকুয়াল টু পি আর লিখেছে এবং লাস্ট যেটা করেছে ও n এর মান হচ্ছে এমপি। ও থেকে n এর মান যা, দেখো ও থেকে n এর মান যা, এম থেকে পি এর মানও কি তা, এম থেকে পি এর মানও কি সেম না? জি আপু। দেখতে পারছেন? তাহলে ও এন ইকুয়াল টু এমপি লেখা যেতে পারে। তাহলে তিনটার মান পরিবর্তন করছে। আচ্ছা আমি ও এম এর মান পরিবর্তন করিনি। ও এম এর মান পরিবর্তন করিনি কেন বলেন তো? কারণ এখানে দেখেন ও এম সমান সমান দুইটা মান আছে, একটা হচ্ছে n1 আর আরেকটা হচ্ছে n পি। দুইটাই কি একই মান না? ও এম এর মান কয়টা আসতেছে? একটা হচ্ছে n1 আর আরেকটা হচ্ছে n পি। এখন একটা জিনিসের মান কি আমি দুইটা বসাতে পারবো? না আপু। এজন্য n1 আপু n1 p1 আসতেছে না কেন? এখানে আর বলতেছেন যে? কারণ এই এম পর্যন্ত তো আর ই আসছে, পি ওয়ান তো আসে নাই। এটার মান তো ও থেকে এম এর মান যতটুকু, এটার গ্যাপ তো এন ওয়ান থেকে আর পর্যন্ত না। দেখেন দেখা যাচ্ছে? জি। এই যে এতটুকু, আর এটাও আছে কোথায়? এখানে। তাহলে আমি এটা কি এই পাশেরটার সাথে মিলাতে পারবো? এটার গ্যাপ যতটুকু, এখান থেকে এটার গ্যাপ যতটুকু, এখান থেকে এটার গ্যাপও কি সেম ততটুকু। তাহলে কি আমি এখানে এম ওয়ান এর সমান সমান এন ওয়ান পি ওয়ান ধরতে পারবো না? এন ওয়ান আর ধরতে হবে। n1 আর। হ্যাঁ, এই জন্য আমি n1 আর ধরেছি। আচ্ছা তারপর কি বলেছে দেখেন, তাহলে আমি তিনটা জিনিসের মান পরিবর্তন পেয়েছি, n1 n1 m1 আর এটা হচ্ছে on। তাহলে এখানে আমি m1 এর জায়গায় লিখতে পারি rp1, তারপর হচ্ছে n1 এর জায়গায় লিখতে পারি, এখানে pr লিখছে এখানে rp লিখছে, একই কথা। তোমরা আবার মনে করো না যে এটা ভুল আছে, এখানে যেটা লিখছে pr এখানে সেটা লিখছে rp, একই জিনিস। তারপর হচ্ছে ওএন এর মান হচ্ছে এমপি, এখানে মাঝখানে কমা দিবেন, ওনারা কমা দেয় নাই, এখানে মাঝখানে কমা দিবেন কারণ এটা হচ্ছে তিনটা রেখা আলাদা। আচ্ছা তাহলে ওএন ইকুয়াল টু হচ্ছে এমপি, তাহলে ওএন এর জায়গায় লিখলাম হচ্ছে আমরা এমপি, আর নিচে ওএম ছিল, ওএম এর জায়গায় ওএমই লিখেছি। এই পর্যন্ত সবার ক্লিয়ার হইছে? নিচেরটুকু আবার আলাদা। আপু ও এমটা কেন ওটার মান দেয় নাই? কারণ এই যে বললাম না, এটার মান হচ্ছে দুইটা, একটা n1 আর আরেকটা হচ্ছে n1 পি। দেখো এটার মান যতটুকু এটার মানও ততটুকু, ও এম এর মানও কি ততটুকু। এখন একটার জিনিসের মানকে আমি দুইটার মান বসাইতে পারবো না আপু। এই জন্য আমার এটার মানের কোনো চেঞ্জই হবে না। ঠিক আছে, এটারও কোনো চেঞ্জ আসবে না, এটারও কোনো বসাবো না, এটাও বসাবো না, দুইটাই কোনোটাই বসাবো না। ওকে আপু। ঠিক আছে, এতটুকু সবার ক্লিয়ার হয়ে গেছে? বুঝতে পারছেন এই এতটুকু কিভাবে মানগুলো পরিবর্তন করছে? আচ্ছা এখন তাহলে আমরা নিচেটুকু চলে আসি, নিচে চলে আসি। এখন দেখেন, এখন নিচে যখন ডেল্টার মতো চিহ্ন বসানো হয়েছে, এখানে কোনোটাই আমাদের ই না, কি যেন বলে, ডেল্টা না, এগুলো হচ্ছে ত্রিভুজ। এগুলা কি বলেন তো? ত্রিভুজ। আচ্ছা এই অ্যানিমেটেড গুলা কাটি নাই, বিন্দুগুলো আমি কেটে দেই। আচ্ছা দেখেন এখানে যেটা বলেছে, এখানে যেহেতু ডেল্টা পি আর পি ওয়ান, সরি ত্রিভুজ পি আর পি ওয়ান এবং ত্রিভুজ, এটা অনেককে কোশ্চেন করতে পারে না, আপু কিভাবে বুঝবো যে এটা ডেল্টা আর এটা কখন ডেল্টা এবং কখন ত্রিভুজ? কারণ এই যে দুটি সাদৃশ্য ত্রিভুজ এখানে বলে দিছে কি ত্রিভুজ, তার মানে এটা ডেল্টা না, এটা হচ্ছে কি ত্রিভুজের চিহ্ন। ঠিক আছে, আর ডেল্টার সময় আমাদের মানগুলো এই যে একই রকম দেখতে, বাট এটা হচ্ছে তিনটা ত্রিভুজ এক সমান হবে, আর ডেল্টার সময় মানগুলো সমান না হলেও হয়। ওকে আচ্ছা তাহলে এখানে যেহেতু ত্রিভুজ পি আর পি ওয়ান, তাহলে আমরা ত্রিভুজটা একটু খুঁজে নেই, পি আর পি ওয়ান কোথায়? তাহলে ত্রিভুজ পি আর পি ওয়ান, দেখো এটা একটা ত্রিভুজ না, সবাই একটু খেয়াল করো, পি আর পি ওয়ান এটা একটা ত্রিভুজ না? তিন রেখা বিশিষ্ট রেখাকে আমরা কি বলতে পারি? ত্রিভুজ বলতে পারি, পি আর পি ওয়ান। আর এখানে আরেকটা ত্রিভুজের কথা বলেছে, ত্রিভুজ পি এম ডি ওয়ান। তাহলে ত্রিভুজ পি এম ডি ওয়ান, দেখতে পারতেছো একই ত্রিভুজের উপর সাদৃশ্য ত্রিভুজ কয়টা, মানে বড় ত্রিভুজের উপর আবার ছোট করে দাগ দিয়ে আমার আরেকটা ত্রিভুজের সৃষ্টি হয়েছে।
তাহলে প্রথম ত্রিভুজটা হচ্ছে PRP1, আরেকটা ত্রিভুজ হচ্ছে PMD1। খুঁজে পাইছো PMD1? জি আপু পেয়েছি। তাহলে এটা কিন্তু একটা রেখার উপর অবশিষ্ট, মানে একটা রেখার উপরই ভিত্তি করে দুইটা ত্রিভুজ হয়েছে। খেয়াল করেছেন? এই জি চাহিদা আপু। রেখার উপর ভিত্তি করে প্রথম একটা ত্রিভুজ হচ্ছে PRP1, আর একটা ত্রিভুজ হচ্ছে PMD1। তাহলে এখন কি বলেছে এখানে সেই জিনিসটা আমরা একটু দেখি। এখানে যেহেতু ত্রিভুজ PRP1 এবং ত্রিভুজ PMD1 দুটি সাদৃশ্য ত্রিভুজ, মানে একই রেখার উপর ত্রিভুজ অবশিষ্ট থাকলে সেটাকে সাদৃশ্য ত্রিভুজ বলে। সবাই কি জানেন সাদৃশ্য ত্রিভুজ কি? একটা রেখার উপর অবশিষ্ট মানে হচ্ছে তুমি একটা ত্রিভুজের মতো এঁকেছো। দাঁড়া আমি তোমাদের দেখাচ্ছি এঁকে। এই যে এই যে আচ্ছা, এইখানে এটা কিন্তু ব্যাপারটা এরকম, তাই না? দেখো একই রেখার উপর এই রেখাটার উপর ভিত্তি করেই কিন্তু আমার এই রেখাগুলো হয়েছে, তাই না? এটাও কিন্তু একটা ছোট্ট ত্রিভুজ, ভিতরেটা কি একটা ছোট্ট ত্রিভুজ না? তাহলে এই ত্রিভুজটা যদি হয়, তাহলে এই রেখার উপর ভিত্তি করে কিন্তু আমি দুইটা ত্রিভুজ এঁকেছি। এই পুরোটা হচ্ছে একটা ত্রিভুজ, আর এই ছোটটা হচ্ছে আরেকটা ত্রিভুজ, কিছুটা এটার মতো, তাই না? তাহলে এটাকে বলা হয় সাদৃশ্য ত্রিভুজ। এটাকে বলা হয় হচ্ছে সাদৃশ্য ত্রিভুজ। আচ্ছা, এটা চলে আসছে এখানে। কেটে দেই। অতএব PR1 ডিভাইডেড বাই RP এর স্থলে D1M এবং ডিভাইডেড বাই MP লেখা যায়। কিভাবে লেখা যায় এটা একটু আমি দেখাচ্ছি এখন, সবাই একটু খেয়াল করে দেখেন। প্রথমে কি বলছে, PR1 এর জায়গায় কি লিখতে পারি? এখানে হবে PR1, হবে না RP1 হবে, এটা ভুল আসছে। এই জায়গাটা একটু সবাই একটু কারেকশন করে নেন, এটা হবে RP1। এখানে R1 PR1 কোথাও নাই, এটা ভুল আসছে, RP1 হবে। ঠিক আছে, ভিডিও দেখে দেখে যখন বাসায় লিখবেন তখন হচ্ছে জিনিসটা একটু সলভ করে নেবেন। এটা হচ্ছে RP1, আর RP1 RP1 এর মান যা, D1M এর মানও কি তা না? যেহেতু দুইটা সাদৃশ্য ত্রিভুজ, এটা নিচের রেখা যা, এটা নিচের রেখাও কি সেম। আমি আবার ত্রিভুজটা আঁকতেছি, দেখেন। আচ্ছা, এই রেখাটা মান যা, এই রেখাটার মানও সেম হবে, কারণ দুইটা একই রেখার উপর বিশিষ্ট হলে সাদৃশ্য ত্রিভুজের রেখার মানগুলো সমান হয়। সাদৃশ্য ত্রিভুজের রেখার মানগুলো কি হবে? সমান হবে। এটার মান এটা যা তো হবে, ছোট না, ছোট ছোটর হলেও মান কি বল? একই রকম ধরা যায়, কারণ সাদৃশ্য ত্রিভুজ মানে একই রেখার উপর অবস্থিত ত্রিভুজের মানের যে সাংঘর্ষিক মান থাকে সেটা সমান থাকে। ঠিক আছে, সাদৃশ্য ত্রিভুজের রেখাগুলোর মান কি হয়? সমান হয়। মনে থাকে যেন, বড় ছোট অবশ্যই বড় ছোট ম্যাটার করবে না এখানে, যেহেতু একই রেখার উপর অবশিষ্ট ত্রিভুজ, তার মানগুলো কি হবে? সমান। তাহলে RP1 মানে এখানে RP1 এর মান যা, MD1 এর মানও সেম হবে, যার কারণে RP1 এর জায়গায় আমি D1M লিখতে পারি। আর হচ্ছে PR মানে হচ্ছে এইভাবে লম্বা PR, তাহলে এই PR এর মান যা হবে, এই পুরোটা এমপির মানও কি হবে? সেম হবে। তাহলে আরপির জায়গায় আমি কি লিখতে পারি? এমপি লিখতে পারি। বুঝতে পারছো? এটা কি মনে মুখস্থ করে নাও যে সাদৃশ্য ত্রিভুজের ছোটগুলোর মান যা হবে, বড়গুলোর মানও কি হবে? সেম হবে। এই জন্য আমি ছোটটা এই রেখার নিচের রেখার মান মানে পি, এটা সমান চলে আসতেছে, এই যে দেখো, এটা হচ্ছে আমাদের পি, এটা হচ্ছে আর, এটা হচ্ছে পি, এটা হচ্ছে P1, এটা হচ্ছে পি, আর এটা হচ্ছে এম, আর এটা হচ্ছে D1। দেখতে পেরেছেন?
আচ্ছা, তাহলে এই এম ডি1 এম এর মান যা হবে আরপি1 এর মানও সেম হবে, যার কারণে এখানে আমি আরপি1 এর জায়গায় ডি1 এম লিখতে পারি। আর এই যে আর থেকে এম মানে পি থেকে আর, আর এই পি থেকে এম এর মানও কি হবে সেম, মানে এটার ছোট রেখার মান এটার বড় রেখার মানের কি হবে সমান হবে। তাহলে নিচে চলে আসি, আরপি1 যেখানে ছিল সেই জায়গায় আমি ডি1 এম বসালাম, ডি1 এম, আর যেখানে আরপি ছিল সেটা জায়গায় লিখেছি আমি এমপি। তাহলে দেখো এখানের এমপি আর এখানের এমপি কি চলে যায়, কাটাকাটি চলে যায়, থাকে আমার আলটিমেটলি কি ডি1 এম ডিভাইডেড বাই হচ্ছে ও এম। ঠিক আছে, বুঝতে পারছো কিভাবে ডি1 এম আর হচ্ছে ও এম পেলাম আমি, এই রেখাটা কোথা থেকে পাওয়া গেল? জি আপু। আচ্ছা, এখন আবার আমার আরেকটা ত্রিভুজ ধরতে হবে, সাদৃশ্য ত্রিভুজ, আবার ত্রিভুজ এম ডি1 পি ও ত্রিভুজ এন পি ডি, ত্রিভুজ দ্বয় সাদৃশ্য মানে একই রকম। তাহলে ত্রিভুজটা একটু খুঁজে নেই, ত্রিভুজ হচ্ছে কি ত্রিভুজের কথা বলা হচ্ছে, ত্রিভুজ এম ডি1 পি, ত্রিভুজ এম ডি1 পি, মানে এবার উল্টো, এতক্ষণ কোণা ধরেছি কাকে, নির্দিষ্ট বিন্দুকে কোণা ধরে আমি সবগুলো করেছি, এতক্ষণ আমার কর্নার ধরা ছিল কি এটা, এখন আমি কর্নার ধরবো এটাকে, মানে ডি এম ডি1 পি, এম ডি1 পি, এম ডি1 পি, এবং আরেকটা ত্রিভুজ নিয়েছি ত্রিভুজ এন পি ডি, ত্রিভুজ এন পি আর হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি এই যে ডি। দেখো এই পুরো রেখাটা আঁকি, সরি মুছতে হবে, সোজা চলে আসে। দেখো এই পুরো রেখাটা আমরা আঁকলাম, পুরো রেখাটা আঁকার পর এটা হচ্ছে ডি, উপরে হচ্ছে ডি আর নিচে হচ্ছে ডি1। তাহলে আমি নিচে এখানে আরেকটা দাগ দেই, আচ্ছা দেখা যাচ্ছে তো সবার? আচ্ছা জি আপু। জি আপু। আচ্ছা, দেখো এখানে কি বলছে, ত্রিভুজ এন পিডি, মানে ত্রিভুজ এন কোথায়, এইখানে, এবার কর্নার বিন্দু রেখেছি এটাকে। ওকে, আচ্ছা এটা হচ্ছে আমাদের কর্নার বিন্দু। ওকে, একটা গোল আকৃতির হবে। আচ্ছা, তাহলে দেখেন এখানে যেটা কি হয়েছে, এইখানে এন এন ডি আর এখানে হচ্ছে পি। তাহলে এবার কর্নার ধরতেছি কি এই পাশটাকে, তাহলে এবার একই ত্রিভুজের উপর সাদৃশ্য রেখা, একই রেখার উপর সাদৃশ্য ত্রিভুজ কয়টা, এই রেখাটার উপর সাদৃশ্য ত্রিভুজ কয়টা, দুইটা না, একটা ত্রিভুজ হচ্ছে এখানে আরেকটা ত্রিভুজ হচ্ছে কোথায়, এখানে। তাহলে এনপিডি আর এখানে হচ্ছে আমার এটা কি রেখা বলতো, এম, যেটা আমার এম ছিল, এম, আরেকটা রেখা এখান থেকে উৎপন্ন হয়েছে, এই দেখো এটা হচ্ছে কি রেখা বলতো, এম, এম ডি1 এম, আপু এটা আরেকটা ত্রিভুজ হয়ে গেছে না এখান দিয়ে? হ্যাঁ হ্যাঁ সেটাই তো বললাম, এম ডি1 পি, এই যে প্রথম যেটা আছে এম ডি1 পি, আরেকটা হচ্ছে এন পি ডি, দেখতে পারছো? তাহলে দুইটা ত্রিভুজের মান কিন্তু সমান। এটার মান এই জায়গাটা যদিও আমার একটু আঁকা বাঁকা হয়ে গেছে, এটা আমি সোজা অ্যারো দিয়ে দাগ দিয়ে দেখাই। এই যে দেখো এটা একটা ত্রিভুজ, এটা আরেকটা কি ত্রিভুজ, কিন্তু দুইটা ত্রিভুজ কি ত্রিভুজ বলতো, সাদৃশ্য ত্রিভুজ। এটার মান যা হবে একই রেখার উপর, আমরা উপরের চিত্রটা দেখে আসছি, একই রেখার উপর অবস্থিত যে রেখা ত্রিভুজগুলোকে কি ত্রিভুজ বলা হয়, সাদৃশ্য ত্রিভুজ। এটার মান যা হবে এটার মানও কি হবে, সেম হবে। বুঝাতে পেরেছি? এটা কি ক্লিয়ার? দুইটা ত্রিভুজ যে আমরা খুঁজে পেলাম, কিভাবে পেলাম? জি আপু ক্লিয়ার। আচ্ছা, তাহলে আমরা পরেরটাতে চলে যাই, দাঁড়াও পরের পেজটাতে যাচ্ছি। কিন্তু আপু এটা অনেক ঝামেলা। কি করবা বলো, তোমাদের আশার জিনিসগুলো ঝামেলারই হয়। কোথায় আছে কোথায় আছে, তারিখে হারাই ফেললাম আমরা, এই যে পেয়ে গেছে।
আজকে যেটা করেছি এটা একটু বেশি ঝামেলার মনে হইতে পারে, কারণ গতকাল যেটা করব মানে পরের ক্লাসে যেটা করবো একটি সরলরৈখিক চাহিদা রেখার বিভিন্ন বিন্দুতে স্থিতিস্থাপকতা নির্ণয় করো। আজকে যেটা করছি সেটা কোন বিন্দুতে ছিল? উপরের একটি চিত্রগুলো একটু মুছে দেন, হ্যাঁ স্ক্রিন হ্যাঁ দিব। ক্লিয়ার না, যে আগে যে ড্রয়িং গুলো করা হয়েছে। হ্যাঁ ওগুলা মুছবো, বাট একটা চিত্র আমার লাগবে এই জন্য আর কি মুছিনি। এই নিচের চিত্রটা আমার লাগবে বোঝানোর জন্য। সমস্যা হচ্ছে এটা, সাইড করতে চাচ্ছিলাম। আচ্ছা, গত নেক্সট ক্লাসে আমরা যেটা করব সেটা হচ্ছে যে বিভিন্ন বিন্দুতে, আজকে যেটা করতেছি সেটা হচ্ছে এই চাহিদা রেখার একটি নির্দিষ্ট বিন্দুতে স্থিতিস্থাপকতা নির্ণয় করো। আর নেক্সট ক্লাসে হচ্ছে করব হচ্ছে চাহিদা রেখার বিভিন্ন বিন্দুতে স্থিতিস্থাপকতা নির্ণয় করো। ঠিক আছে? আচ্ছা দেখেন এখানে এই বিভিন্ন বিন্দু, আচ্ছা কে কি লিখছেন? ঝামেলা প্লাস কঠিন মনে হয়, হ্যাঁ একটু কঠিন মনে হবে বাট খুব সহজ। এটা যদি বুঝতে পারো, যেরকম সম্পাদ্য উপপাদ্য করতে একবার বুঝতে পারলে সহজ হবে। আচ্ছা ম্যাম দেখেন, আচ্ছা কোনো খালি জায়গা পাইতেছি না, এই যে আচ্ছা জানি এটাও বোঝা যায় ওইটাও বোঝা যায়। আচ্ছা অতএব ডি ডি ওয়ান চাহিদা রেখার পি বিন্দুতে স্থিতিস্থাপকতা হলো ডি1 পি ডিভাইডেড বাই হচ্ছে ডিপি। এটা আমরা লাস্টলি যেটা পেলাম। ঠিক আছে, তাহলে ডি এটা কিভাবে পাওয়া গেল দেখো, ডি1 এম মানে এখানে ডি থেকে এম মানে ডি1 এম এর মান যা, তারপরে এখানে ডি1 এম এর মান যা হবে ওই জিনিসটাই হচ্ছে ডি1 পির মান হবে। দেখো এখানে যেটা বলছে ডি ওয়ান এম সেটার মানই হচ্ছে ডিপি, মানে এইখানের মান যেটা ধরেছে যেহেতু সম সাদৃশ্য ত্রিভুজ, ডি1 এম এর মান যা ডিপির মান কি ধরেছে, সেম ধরেছে, মানে এটাকে উল্টানো ত্রিভুজের। তাহলে ডিপির মান হচ্ছে কি সেম, তাহলে ডি1 এম এর জায়গায় আমি ডি1 পি কি লিখতে পারি, ডি1 এম এর মান যা, তাহলে ডি1 পির মানও কি তা। তারপরে হচ্ছে ও আপু এম, সদৃশ্য ত্রিভুজের কি তিনটা রেখাই সমান থাকে? হ্যাঁ তুমি তিনটা রেখা কি সমরেখা হিসেবে ধরতে পারবা। আর নিচে হচ্ছে ও এম এর মান, ও এম, ও থেকে এম এর মান যা, ডিপির মানও কি ধরা হয়েছে তা। আমি আবার একটু মুছে দেই, তাহলে মুছলে আর একটু ক্লিয়ার হবে, কারণ আগের বার আমরা চিত্রটা ত্রিভুজটা যেটা দেখে আসছি। দেখেন এখানে লাস্টলি আমরা যেটা দেখেছিলাম সেটা হচ্ছে কি, যে আমাদের লাস্ট পেয়েছি হচ্ছে ডি1 এম আর হচ্ছে ও এম। তাহলে আমি নেক্সট যেটা পেলাম ডি1 ডি এম ডি1 পি, মানে হচ্ছে এম ডি1 পি কোণ ধরা হয়েছে ডি1 কে, আর হচ্ছে এনপিডি, তাহলে এখানে কোণ ধরা হয়েছিল কাকে, পি কে। তাহলে যার ত্রিভুজের সাদৃশ্যগুলো ডি1 এম এর মান যা, আমি সেখানে ডি1 এম এর জায়গায় ডি1 পিও কি লিখতে পারি। তারপরে এনপির মান যা, সেখানে আমি এনপির জায়গায় মানে আমার ও এম যেটা রয়েছে ও থেকে এম, এই ফুল ত্রিভুজের ও এম এর মানকে আমি ডিপির সমান ধরতে পারি, মানে এই পুরোটার অর্ধেক করেছি। এই পুরোটা ফার্স্টে কি ও থেকে এম, ও থেকে এখানটা হচ্ছে ও বিন্দু, ও থেকে ডি1 এর মান যা, এই পুরোটার মান কি হবে ডি1 থেকে ডি থেকে ডি1 এর মান সেম হবে। তাহলে এটাকে দুইটা ভাগ করি, একটা হচ্ছে এম ডি1, তাহলে এম ডি1 এর মান ডিপির সমান ধরতে পারি, আর ও এম এর মান হচ্ছে ডিপি ধরতে পারি, যার কারণে আমি দুইটাকে আলাদা আলাদা ভাবে বসানো হয়েছে, দুইটাকে আলাদা আলাদা ভাবে বসিয়েছি। কোথায় চলে গেল, আচ্ছা তাহলে দেখেন এখানে ডি1 পি এর স্থিতিস্থাপকতা শুরুতে যেটা ছিল ডি1 পি ডিভাইডেড বাই হচ্ছে ডিপি, আলটিমেটলি আমরা কিন্তু সেটাই পেয়ে গেলাম। তাই ডি1 পি ডিভাইডেড বাই ডিপি হচ্ছে পি। তাহলে আমরা কিন্তু পি বিন্দুতে স্থিতিস্থাপকতা কি করে ফেললাম, নির্ণয় করে ফেললাম, মানে যেই মানটা আমার চাচ্ছিল সেই মানটাই কিন্তু আমি কি বের করেছি। এভাবে এই পদ্ধতি অনুসরণ করে তোমার চাহিদা রেখার নির্দিষ্ট বিন্দুতে স্থিতিস্থাপকতা নির্ণয় করতে হয়। আপু ওই যে ওই লাইনটা বুঝি নাই, T1P ডিভাইড ফার্স্ট লাইনটা ওইটা একটু বোঝাবেন আরেকবার কিভাবে পি এটা হলো? এটা হ্যাঁ মানে আপু এটা। প্রথম দিকে যেটা আমরা পেয়েছিলাম, প্রথম দিকে সূত্রটাই আমাদের কি ছিল, দেখো প্রথম দিকে সূত্রটাই কি ছিল,
দেখো প্রথম দেখি সূত্রটা কি ছিল, পি বিন্দুতে স্থিতিস্থাপকতা ইকুয়াল টু d1p ডিভাইডেড বাই ডিপি। তাহলে d1 পি সমান সমান যদি d1p ডিভাইডেড বাই ডিপি হয়, তাহলে d1p আর ডিভাইডেড বাই ডিপি সমান সমান আমি পি লিখতে পারি না? জি আপু, লেখা যায়। হ্যাঁ, তাহলে এই জন্যই আমরা এখানে যখন d1p ডিভাইডেড বাই ডিপি পাইছি তখন আমরা পি লিখছি, d1 ডিভাইডেড বাই পি এর পরিবর্তে। ঠিক আছে, তার মানে আপু যেখান থেকে শুরু হয়েছে আবার শেষ ওখানে যেই হয়েছে। সেখানেই যে শেষ হয়েছে। আর এই জন্য এটা চাহিদার একটি নির্দিষ্ট বিন্দুতে স্থিতিস্থাপকতা একটু ক্রিটিক্যাল, হ্যাঁ এটা আপু মানতে হবে। কথা আর বলতাম। যেহেতু আমরা অনলাইনে করতেছি যার কারণে আরেকটু বেশি কঠিন মনে হচ্ছে। যদি বা মানে তোমাদের ক্লাসের রুমে বসিয়ে কলম দিয়ে ভেঙে ভেঙে আলাদা আলাদা করে করাতাম, আলাদা আলাদা করে লিখিয়ে লিখিয়ে ভেঙে ভেঙে করালে তখন হয়তো একটু বেশি সহজ মনে হতো। তারপর এর থেকে সহজ করে বোঝানো যায় না, যত ভেঙে ভেঙে আপনাদের বুঝাইছি এর থেকে সহজ করে বোঝানো পসিবল না। তারপরও চেষ্টা করেছি আমি, যদি পারি নেক্সট ক্লাসে বাকিগুলো। এটা খুব সহজ, এটাও পারবেন, তো এটা একটু ভালো করে আপু করতে হবে। একটা যদি কথা না পারেন বলতাম। নেক্সট ক্লাসে আমি আবার বুঝিয়ে দেবো। হ্যাঁ বলেন। আপু আমার না এই যে ই এখানে এখন যদি যে লেখা আছে না, ওই অংশটুকু পি গ্রেটার দেন 1 আসলে কিভাবে? এগুলো এগুলো হচ্ছে এককের সমান। ইলাস্টিসিটি অফ প্রাইস আমরা যেটা করেছি না, ইলাস্টিসিটি অফ প্রাইস একক তুলনায় বেশি, মানে d1p কি ডিপির থেকে বড়, এই জিনিসটাই বোঝানো হয়েছে। এগুলো তো আমরা মোটামুটি পারবোই। যেটা করছিলাম আমরা সেটা হচ্ছে যে আমাদের যে মানে যেভাবে বলা হয়েছিল যে যদি এখন যদি d1p গ্রেটার দেন ডিপি হয় তবে ইলাস্টিসিটি অফ প্রাইস হবে একক অপেক্ষায় বেশি, মানে ইলাস্টিসিটি অফ প্রাইস গ্রেটার দেন 1 হবে। আবার যদি d1p লেস দেন ডিপি হয় তাহলে ইলাস্টিসিটি অফ প্রাইসও লেস দেন 1 হবে, মানে একক থেকে কম হবে। কিন্তু d1p ইকুয়াল টু যদি ডিপি হয় তাহলে ইলাস্টিসিটি অফ প্রাইস ইকুয়াল টু 1 হবে, যেটা আমরা শিখেছিলাম যে স্থিতিস্থাপকতার 5টি প্রকারভেদের মধ্যে একটা হচ্ছে এককের সমান, একক অপেক্ষায় বেশি, একক অপেক্ষায় কম। এভাবে বিন্দু পদ্ধতির সাহায্যে একটি স্থিতিস্থাপকতা রেখার কোনো নির্দিষ্ট বিন্দুতে তার নিম্নাংশ এবং নিম্নাংশকে উর্ধ্বাংশ দ্বারা ভাগ করে, মানে উপরের অংশ দ্বারা ভাগ করে চাহিদার স্থিতিস্থাপকতা পরিমাপ করা যায়। বুঝতে পেরেছেন? জি আপু। আচ্ছা ঠিক আছে, এটাই হচ্ছে আপনাদের বাকি ছিল। বাসায় এগুলো বেশি করে প্র্যাকটিস করবেন, ইনশাল্লাহ আশা করি পারবেন। ঠিক আছে, আজকের জন্য এতটুকুই। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম।